গীতা বাড়ি যাবে, বলল তাকে সব কিছু ঠিকঠাক মতো দিতে, টাকা পয়সা দেওয়ার ব্যাপারে যেন কমতি না হয়। সজীব গীতাকে মোটা অঙ্কের টাকা দিয়েছে বকশিস, আর বেতন তো আছেই। খুশিতে ডগমগ হয়ে আছে গীতা। বলল, ও দিদি, আমি যদি আসতে দেরি করি তাহলে কিন্তু আমার মাইনে কাটবে না। আমি বললাম, ঠিক আছে। সজীব এ ব্যাপারে অনেক সচেতন, কখনোই কাজের বুয়াদেরকে ঠকায় না, বেশ ভালো বকশিস দিয়ে থাকে। যদিও গীতা হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু ঈদের ছুটি সে পাবে, ঈদের ছুটিতে সে বাড়ি যাবে, এই ছিল আগে থেকেই কথা। চলে গেল গীতা। বাসাটা একদম ফাঁকা লাগছে। সজীব বলল, আসলে কাজের মানুষটা চলে গেছে, ভালো লাগছে না। সত্যি আমরা ভীষণ একা, তাই না? আমি মন খারাপ করে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। দেখলাম দূরের মাঠে একটা গরু চড়ে বেড়াচ্ছে। আসলে আমি একটু ভাগ্যবতী, শ্বশুরবাড়িটা একটু গ্রামে অবস্থিত, যার কারণে ভালো লাগে। শহর খুব কাছেই, এটাকে বলা হয় শহরতলি। আমার আম্মা বলেছিল, বিয়ে দিব শহরে ছেলের কাছে, শহরে বাড়ি থাকতে হবে, কিন্তু সেরকমটা হয়ে উঠছিল না। ঠিকই পাত্র পাওয়া গেল। ঢাকায় বাড়ি আছে ঠিকই, কিন্তু শহর থেকে একটু দূরে। আম্মা বলেছিল, তাতে কি হয়েছে, বড় জায়গা, সেখানে ও আনন্দেই থাকবে, বড় বাড়ি, খারাপ কি? তারপর আমার বিয়ে হয়ে গেল। বিয়ের বছর না ঘুরতে মারা গেল শ্বশুর। আমার স্বামী তাদের একমাত্র সন্তান। শ্বশুর মারা যাবার পরে শাশুড়ি প্রায়ই মন খারাপ করে থাকতো। একদিন সন্ধ্যার সময় আমার শাশুড়ির প্রাণবায়ু চলে গেল। সে দিনটার কথা মনে হলে অনেক কষ্ট লাগে। কোনো রোগবালাই ছিল না তার, অথচ কী হলো, সন্ধ্যাবেলায় সে আমাকে বলল, বৌমা, আমাকে এক কাপ চা করে দাও, আর ঘরে ধূপ জ্বালাও। আমি ধূপ জ্বালিয়ে চা এনে দেখি আমার শাশুড়ি বিছানায় শুয়ে আছে চিৎপটাং হয়ে। আমি কয়েকবার ডাকলাম, উনি কোনো সাড়া দিলেন না। তারপর আমি যা বোঝার বুঝে গেলাম। সজীব তখনও অফিস থেকে ফেরেনি। আমি ফোন করলাম সজীবকে, তাড়াতাড়ি ফিরে এসো, একটা সমস্যা হয়ে গেছে, মা আর পৃথিবীতে নেই। সজীব চলে এসেছিল কিছুক্ষণ পরেই। তারপর সে কি কান্না! সেই স্মৃতির কথা মনে হলে আজও শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমার শ্বশুর ক্যান্সারের রোগী ছিল, মারা যাবে এটাই ছিল তার ডাক্তারদের কথা। সে মারা গিয়েছিল সঠিক সময়ে। অথচ শাশুড়ির মৃত্যুটা আমার কাছে বেশ অন্যরকম লাগে। ভাবলেই এখনও কেমন গা ছমছম করে ওঠে। আমার বাচ্চা হয়ে মারা যায়, এটা একটা বড় রকমের রোগ। তারপর সজীব গীতাকে গ্রাম থেকে নিয়ে এলো। গীতা থাকলে কাজ টাজ করে দিবে, আমি রেস্টে থাকবো। গীতাকে আনা হলো গ্রাম থেকে, বিধবা নারী। সেই গীতা এখন আমার সংসার সামলাচ্ছে। গীতা চটপটে ভালো মেয়ে, গায়ের রং কুচকুচে কালো, কিন্তু চেহারাটা অনেকটা কেমন যেন দেবী দেবী লাগে। আমি অবাক হয়ে মাঝে মাঝে গীতার দিকে তাকিয়ে থাকি। বলি, গীতা, তোর চেহারা মা কালীর মতো। গীতা ঝকঝকে দাঁত মেলে হেসে ফেলে, বলে, আমি তো মা কালীর রূপ পেয়েছি। আমি অনেক দেরি করে পৃথিবীতে এসেছিলাম। আমার মাকে সবাই বলতো ওর আর বাচ্চা হবে না। তখন মা কালীর কাছে যেয়ে আমার জন্য মানত করেছিল। তারপর আমি এলাম পৃথিবীতে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি গীতার দিকে। আমার মনে হয় গীতার মধ্যে এমন একটা কিছু আছে যেটা কিনা রহস্য। সেই রহস্যের সন্ধান আমি আজও করছি, কিন্তু কিছুতেই কিছু খুঁজে পাচ্ছি না। আমাদের ছেলে শিশির এখন অনেক বড় হয়ে গেছে, তাকে হোস্টেলে রেখে পড়াচ্ছি। শিশিরকে মানুষ করতে গীতার অবদান কম নয়। সে কোলে পিঠে কাঁখে করে আমার ছেলেকে বড় করেছে। আমি আমার লেখা ছোট গল্প গীতা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।